আসসালামু আলাইকুম। কৃষিগুচ্ছ সমাধানে সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি 2022-23 সনে যে ফিজিক্স প্রশ্নটা করছে এটা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে কঠিন ছিল, ক্যালকুলেশন ওয়ালা বেশি ছিল। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে খুব দ্রুত কিভাবে এগুলো সলভ করা যায়। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। তো সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা কিন্তু ভেক্টর চ্যাপ্টার থেকে আসছে এবং 61 থেকে ফিজিক্সের প্রশ্নটা শুরু ছিল। তো দুটি বলে লব্ধির মান দিয়ে দিছে 2√37 এবং 2√13। এখন কখন, যখন 2√37 কখন হবে, যখন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর 2√13 কখন হবে, যখন অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। তো আমরা এখন এই অঙ্কটা কিভাবে সলভ করব দেখো। প্রথমত আমরা সূত্রের দিকে ফোকাস করব, যেহেতু আমাদের হচ্ছে সময় নাই, ক্যালকুলেটর নাই, তারপরে কাগজ বেশি একটা জায়গা নাই, তাহলে আমরা কি করবো, মাথায় মাথায় বেশি ক্যালকুলেশন করবো। মাথা মাথায় কিভাবে করবো, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই ইকুয়েশনটা আমরা আগে লিখবো। ঠিক আছে, এখন লিখবো কিভাবে, স্কোয়ার আকারে লিখবো। ঠিক আছে, মানে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা এইভাবে লিখবো। তো আর এর মান কত, 2√37। তো 2√37 কে তুমি স্কোয়ার করো, 2√37 কে স্কোয়ার করলে কত হয়, 4 × 37 হয়। ঠিক আছে, তাই এটা আমাদের বাম পাশে আর স্কোয়ার, এই পাশটুকু আমাদের কি আর স্কোয়ার। এবার ডান পাশে আমরা কি লিখবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। তুমি বলো ভাইয়া পি কিউর মান কি আপনি জানেন না? না, জানি না। কজ আলফা, কজ আলফা মানে কি, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত, হাফ। তাহলে এখানটাতে আমাদের কি হবে, হাফ হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হাফ হবে। তো হাফের সাথে যদি আমরা 2 কাটাকাটি করি, আমাদের কি থাকে, শুধুমাত্র পি কিউ থাকে। তাহলে এখানটাতে আমরা কি লিখবো, এখানটাতে আমরা শুধুমাত্র পি কিউ লিখবো। একবারে সেম ভাবে আমরা দ্বিতীয়টাও করে ফেলবো, এটাকে আমরা স্কোয়ার করে দিব। তাহলে কত হবে, 4 × 13, রুট ওভার আছে, স্কোয়ার করলে দিলে 13 হয়ে যাবে। তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন খেয়াল করে দেখো, আমাদের আলফা মান কত, 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত, -হাফ। তাহলে 2 cos আলফা, এই 2 আর -হাফের 2, নিচে 2 কাটাকাটি চলে গিয়ে -pq হয়ে যাবে। তাহলে জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, -pq লিখতে পারি। এখন এই দুটাকে আমরা কি করব, যোগ করব নাকি বিয়োগ করব? খুবই কমন একটা প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। এটা হচ্ছে যোগ করব। আমরা কেন যোগ করব, কারণ পরবর্তী বছর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, তো 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে আমরা জানি কি হয়, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90, cos 90 পার্টিকুলার চলে গেলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে। সো আমাকে এইখান থেকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা বের করতে হবে। তার জন্য আমরা যোগ করে দিব। যোগ করলে কি হবে, 4 এই দুটো যোগ করে দিলে হয়ে যায়। হ্যাঁ, এটার সাথে এটা যোগ করা যে কথা, 4 কমন নিয়ে এটার সাথে এটা যোগ করা একই কথা। 37 সাথে 13 যোগ করলে কিন্তু 50 হয়। এখানেও এটা একটা কাটাকাটি চলে যাবে, যেহেতু আমরা যোগ করতেছি। তাহলে কত হবে, 2 × পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। বা আমরা 2 এর সাথে 4 এর কাটাকাটি করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা আমাদের কত আসে বলো দেখি, 100 আসতেছে। এখন আমাদের বের করতে হবে কি ভাই, আমাদের বের করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। তো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তুমি বলবা কেন ভাই বাকিটুকু কেন লিখবেন না, কারণ যে cos 90 এর মান 0, এর জন্য আমরা লিখবো না। তাহলে কত হবে, রুট ওভার 100। তো রুট ওভার 100 এর মান কত, 10। সো আনসারটা হবে আমাদের 10। সুন্দর একটা প্রশ্ন ছিল, বাট ওই যে বললাম যে একটু সময় লাগবে, এটার জন্য ক্যালকুলেটর লাগবে না, বাট থিঙ্কিং এর জন্য কিন্তু অবশ্যই তোমাকে সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্ন চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 62 নাম্বার প্রশ্নটা। তো চলো 62 নাম্বার প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেই। বলছে যে একটি বস্তু স্থির অবস্থান থেকে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 0.5 মিটার সেকেন্ড স্কয়ার মন্দনে 20 সেকেন্ড চলছে, শুরু থেকে 40 সেকেন্ডে কত মিটার অতিক্রম করলো। তার মানে এখানে ঘটনা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা। কি ঘটনা, দুইটা। কি কি, স্থির অবস্থান থেকে হওয়ার কারণে ইউ এর মানটা 0। তারপরে হচ্ছে আমাদের আদি ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ, a1 এর মানটা হচ্ছে গিয়ে কত, 0.5। তো এটা সে চলছে কতক্ষণ, সে 20 সেকেন্ড চলছে। হ্যাঁ, তাহলে t1 এর মানটা হবে গিয়ে 20। চলার পর সে এত সেকেন্ড আবার সে মন্দনে চলছে। সো দুইটা ঘটনা। হ্যাঁ, আমরা দুইটা ঘটনা আলাদা আলাদা ভাবে করবো। টোটাল দূরত্ব যেহেতু চাইছে, সো s1, তো আমরা জানি s = ut প্লাস হাফ এট স্কোয়ার। তো ইউ এর মান তো 0, তো বাদ, তাহলে শুধু হাফ এট স্কোয়ার থাকবে। তাহলে হাফ ইন্টু a1 ইন্টু t1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু a1 এর মান কত, 0.5, t1 এর মানটা কত দেখো, 20, 20 স্কোয়ার হবে। ওকে, এখন হয়েছে কি ভাই, হাফ আর 0.5, 0.5 মানেও তো একটা হাফ। হাফের সাথে হাফ গুণ করলে কত হয়, 1/4 হয়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি হলো 1/4। এই জিনিসটা কত, 1/4। এখন 20 স্কোয়ার আকারে আছে, স্কোয়ার আকার থাকা মানে কি, দুইবার থাকা, তাই না? তাইলে আমরা যে কাজটা করবো, 20 এর সাথে 4 কাটাকাটি করলে 5 হয়, 5 এর সাথে 20 গুণ করলে 100 হয়। সো আমরা s1 বের করে ফেললাম 100। এরপরে সে মন্দনে চলছে। হ্যাঁ, মন্দনে চললে কি হবে, জাস্ট ut মাইনাস হাফ এর স্কোয়ার হবে। তাহলে s2 সমান সমান ut মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখন যেহেতু এটা মন্দনে চলছে, সো আমাদের কি ঘটনা ঘটবে, এগুলো সবগুলো 2 2 দিয়ে দাও।
বাট এখানে একটা আদিবেগ থাকবে। এই আদিবেগটা কত হবে বলো দেখি। এই আদিবেগটা হবে গিয়ে তোমার প্রথম অংশের শেষ বেগ, প্রথম অংশের শেষ বেগ ইজ ইকুয়াল টু দ্বিতীয় অংশের আদিবেগ। তাহলে কি হবে, বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে প্রথম অংশের জন্য। প্রথম অংশে ইউ জিরো, প্রথম অংশের এ কত, প্রথম অংশের এ হচ্ছে 0.5, প্রথম অংশে টি কত, টি হচ্ছে 20। তাহলে আমরা কত বলতে পারি, 10। হ্যাঁ, এই 10ই হবে আমাদের দ্বিতীয় অংশের আদিবেগ। তো দ্বিতীয় অংশ কতক্ষণ ধরে চলছে, সে হচ্ছে সেও 20 সেকেন্ড ধরে চলছে। মাইনাস হাফ অফ এ, এর মানটা কত, দ্বিতীয় অংশের এর মানটাও কত, হাফ। হ্যাঁ, দ্বিতীয় অংশের টি এর মানটা কত, 20, তাহলে 20 স্কোয়ার। তাইলে আমরা কিছুক্ষণ আগে হাফ ইন্টু 20 স্কোয়ার ক্যালকুলেট করছিলাম, 100 আসছিল। সো তুমি যদি একটু মাথা খাটাও তাহলে এই জিনিসটার এত চিন্তা ভাবনা করার তোমার কোনো দরকার নাই, এটাও 100। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার 200 আর এখানে হচ্ছে তোমার 100, তাহলে এই মানটাও 100 আসতেছে। তাহলে S1 এর মান 100, S2 এর মানও 100, তাহলে 100 সাথে 100 যোগ করলে 200 হয়ে যায়। সো আমাদের আনসারটা হবে কত, 200 হবে। ওকে, আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ 63 নাম্বার কোয়েশ্চেনটা। 63 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে দেখো তো, যে একটি বস্তুকে বলছি যে একটি বস্তুকে একটি খাড়া স্তম্ভের উপর থেকে আনুভূমিক রেখার সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। ঠিক আছে, মানে একটা স্তম্ভ আছে, হ্যাঁ এই যে একটা স্তম্ভ আছে, ধরা রাখ ফর এক্সাম্পল এটা একটা স্তম্ভ, এখান থেকে তুমি এত বেগে নিক্ষেপ করছো, সো এটা তোমার ভি নট এক্স, এক্স অক্ষ বরাবর আদিবেগ, তার মানটা কত, 2 ছোড়া হলো। যদি 5 সেকেন্ডে উহা ভূমিতে পড়ে যায় তবে স্তম্ভের উচ্চতা কত। দেখো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটা আমরা নরমালি সলভ করে ফেলতে পারবো। তো আমরা কি জানি, এইচ ইকুয়াল টু ইউটি কত, উপর থেকে নিচে পড়লে হাফ প্লাস হয়। ওকে, তাহলে তুমি এটা ছুটছো আর কি। আচ্ছা তাহলে কি বলছে, উচ্চতা যেহেতু বের করতে বলছে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, এইচ মানে আসলে কি ছিল, এইচ মানে ছিল হচ্ছে গিয়ে তোমার উল্লম্ব বরাবর কি দৈর্ঘ্য বা উচ্চতা তুমি বলতে পারো। এটা উল্লম্ব বরাবর হইলে এই বেগটা হইতে হয় উল্লম্ব বরাবর, এই বেগটা হইতে উল্লম্ব বরাবর। এখন এই মানটা হলো আনুভূমিক বরাবর, এই মানটা হলো আনুভূমিক বরাবর, বাট এই মানটা হয় উল্লম্ব বরাবর। সো ঘটনা হইলো যে এটার এটার উপাংশ কাজ করবে 90 ডিগ্রি, উপাংশ কাজ করবে, এটা 90 ডিগ্রি উপাংশ কাজ করবে। মানে এই বরাবর যদি 2 কাজ করে তাহলে উল্লম্ব বরাবর কাজ করবে 2 cos 90। তো 2 cos 90 মান কত, অ্যাকচুয়ালি 0। সো কাহিনীটা হইলো যে এই পার্টটুকু কাজ করতেছে না, এই পার্টটুকু কাজ করতেছে না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেখো এটাকে তাহলে আমরা বলতে পারবো যে 0। তাহলে হাফ জিটি স্কয়ার নরমালি সলভ করে ফেলবো। হ্যাঁ, হাফ ইনটু জি এর মান কত, 9.8, টি এর মানটা আমাদের কত, 5 সেকেন্ডে সে ভূমিতে পড়ছে, এটাকে স্কয়ার করে দিব। আচ্ছা তাইলে 9.8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4.9 হয়, 4.9 এর সাথে আমরা 25 দিয়ে গুণ করব। তো এটা আমরা ক্যালকুলেটর যদি আমার হাতে নাই, 4.9 তুমি মনে মনে 5 ধরো, 5 এর সাথে 25 গুণ করলে 125 হয়। তুমি খুঁজবে 125 এর নিকটতম কোনটা আছে, 125 এর নিকটতম আছে 122.5 আছে, 118.5 আছে, এখানে একটা প্যাচ লেগে গেল। এই প্যাচটা ছুটানোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে গুণ করে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, তো 5 নং 45 এর 5 হাতে থাকে 4, 18 আর 4 কত, 22। তারপরে নেক্সট দেখো 4 5 হইতেছে 20, 20 শূন্য হাতে থাকে 2, 8 2 কত, 10, তাহলে 5 2 2 1, সো 122.5 আসছে আমার। ঠিক আছে, ফার্স্টে আন্দাজ করছেন 122.5, বাট 118.5 তো নিকটতম মান, সো এটা শিওর হয়ে তারপরে আমরা নিলাম। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, যে একটি বস্তুকে খাড়া উপর দিকে ছুঁড়ে মারলে উহা 6 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসে, উহা কত মিটার উচ্চতায় উঠেছিল। হ্যাঁ, তো আমাদের এইচ এর মানটা নির্ণয় করতে হবে। তো এইচ সমান সমান, চিন্তা করে দেখো টাইম দিয়ে দিছে, তোমাকে কিসের মান দিয়ে দিছে, টাইম দিয়ে দিছে। তো তোমরা সবাই কিন্তু হচ্ছে কয়েকটা সূত্রই পারো। এইচ এর সূত্রগুলোর মধ্যে যদি আদিবেগটা দেয়া থাকতো তাহলে তুমি ইউ স্কয়ার বাই 2g দিয়েও তুমি করে ফেলতে পারতে, বাট এখানে কিন্তু আমাদের আদিবেগটা দেওয়া নাই। আচ্ছা 6 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসছে মানে কি, সে উপরে উঠতে তার 3 সেকেন্ড লাগছে, আবার নিচে নামতে তার 3 সেকেন্ড সময় লাগছে। এই জিনিসটা একটু খেয়াল করো, এটা দিয়ে আমরা সলভ করে ফেলবো। যেহেতু তার উপরে উঠতে 3 সেকেন্ড সময় লাগে, নিচে নামতেও 3 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা চিত্র আঁকতে পারি না এইভাবে। আমরা যদি এইভাবে চিত্র আঁকি যে এখান থেকে এখানে তার নামতে টি এর মান 3 সেকেন্ড সময় লাগছে, তাহলে এটাই তো তার উচ্চতা এইচ। তাহলে এই এইচটা আমরা কিভাবে বের করবো, হাফ জি টি স্কয়ার দিয়ে বের করে ফেলবো। তাহলে হবে হাফ ইনটু জি এর মান কত 9.8 ইনটু টি এর মান কত 3 হবে, তো 3 কে স্কয়ার করলে 9 হয়। হ্যাঁ, তাহলে 2 এর সাথে 9 এর কাটাকাটি করলে কত হয়, 4.5 হয়। এখন ভাই 4.5 এর সাথে 9.8 এর গুণ করাটা এত ইজি না। আমরা কি করব, আমরা অ্যাপ্রক্সিমেট মান নিব, কাছাকাছি মান নিব। যেমন 9.8 কে আমরা মনে মনে 10 ধরতে পারি, তো 10 এর সাথে 4.5 গুণ করলে আনুমানিক আমার কত 45 হয়। তো আমাদের অ্যাকচুয়াল আনসারটা কি 45 এর চেয়ে একটু কম, কারণ আমরা 9.8 কে 10 ধরছি, একটু বেশি ধরছি, আমাদের আনসারটা 45 এর চেয়ে একটু কম হবে। তো 45 এর চেয়ে একটু কম কোনটা আছে, 44.1 আছে। আশা করি তোমরা এই টেকনিকটা ফলো করলে মাত্র 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। নেক্সট হচ্ছে আমরা 65 নম্বর অবজেক্টিভটা সলভ করব। দেখো 65 নম্বর অবজেক্টিভে কি বলা হয়েছে,
যে একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। তো শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1100 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত? যথেষ্ট ক্রিয়েটিভ একটা কোশ্চেন ছিল, আমার ভালো লাগছে। হ্যাঁ, তো একটু বুয়েট টাইপও বলা যায় যে একটি স্থির বস্তুর উপর, স্থির বস্তু মানে কি, আমাদের আদিবেগটা ইউ এর মানটা হচ্ছে 0, তো সেখানে বলটা প্রয়োগ হইতেছে 10 নিউটন। তো আমরা সবাই জানি F ইজ ইকুয়াল টু m ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আমাদের বস্তুটা কিন্তু স্থির ছিল, তার মানে ইউ এর মানটা আমরা 0 বসা দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর এফ এর মানটা আমরা 10 বসা দিতে পারি। আচ্ছা, আর এমটাকে আমরা কি লিখতে পারি, এমটাকে এম থাকবে, আর ভিটা তো আমরা জানি না। হ্যাঁ, ভিটা তো আমরা জানি না, বা টি এর মানটা তো আমরা জানি 10, টি এর মানটা আমরা জানি 10, আর এফ এর মানটা আমাদের কত 10। ঠিক আছে, তার মানে এমভি সমান সমান 100 আমাদের আসতেছে, এমভি এর মানটা 100 আসতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা সাইজ করে লিখে দেই যে এমভি সমান সমান 100, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো তারপরে কি বলছে যে শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে, খেয়াল করো প্রথম 10 সেকেন্ড হলো এফ কাজ করছে, এফ কাজ করা মানে কি এ কাজ করা, প্রথম 10 সেকেন্ডে এ ছিল, প্রথম 10 সেকেন্ডে কি ছিল, এ ছিল, পরবর্তী 50 সেকেন্ডে কিন্তু এ নাই। তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য আমরা লিখি, প্রথম 10 সেকেন্ডের জন্য আমরা কি লিখবো বলতো, S1, S1 সমান সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। হ্যাঁ, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন ইউ এর মানটা আমাদের কত, ইউ এর মানটা হচ্ছে আমাদের 0। হ্যাঁ, প্রথম 10 সেকেন্ডের জন্য ইউ এর মানটা 0, বি এর মান তো আমরা জানি না, ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান তো আমরা জানি প্রথম 10 সেকেন্ডের জন্য। তাহলে এটা কত হবে, 10 2 কাটাকাটি করলে 5 হয়, তাহলে 5b আসতেছে। সো আমরা বলতে পারি S1 সমান সমান 5b। এবার পরবর্তী 50 সেকেন্ডের জন্য, ওই যে 60 না প্রথম 10 এর জন্য করে ফেলছে, এবার আরো পরের 50 এর জন্য যখন করব তখন কিন্তু কোনো ত্বরণ নাই, কারণ হচ্ছে বলছে কি বলটা বন্ধ হয়ে গেছে, F0 হয়ে গেছে, F0 হয়ে গেলে এও 0 হয়, কারণ F ইকুয়াল টু ma। তাহলে আমরা কি লিখবো, পরের 50 সেকেন্ডের জন্য, পরের 50 সেকেন্ডের জন্য আমরা লিখতে পারি S2 সমান সমান, কোন সূত্র হবে বলো দেখি, পরের 50 সেকেন্ডে কিন্তু সমবেগে এসে যাবে, কারণ কোনো জিনিসের উপর যখন ত্বরণ কাজ করে না তখন সেটা সমবেগে কাজ করে। ঠিক আছে, তাহলে S ইকুয়াল টু ভিটি, তো ভি মান তো আমরা জানি না, বা টি এর মান তো জানি যে 50, তাহলে এটা আমরা লিখে ফেলতে পারি যে 50 ভি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সরণ, আর এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে সরণ। তাহলে টোটাল সরণ S, টোটাল সরণ S কত, S1 প্লাস S2, তো S1 এর মান হচ্ছে গিয়ে তোমার 5b এবং S2 এর মান হচ্ছে গিয়ে তোমার 50b, দুটো যোগ করলে কত হয় 55b। এবং এইটা কিসের সমান, 1100 সমান না, প্রশ্নে বলে দিছে 1100। হ্যাঁ, তাহলে 55 কে দ্বিগুণ করলে 110 হয়, তাহলে এটা কাটাকাটি করলে বুঝতে পারতেছে 20 হবে। সো বি এর মান যদি 20 হয়, এখানে বসায় দাও, এম এর মান বের হয়ে গেছে, এটাকে 1 নং দিয়ে দাও। তাহলে 1 হতে আমরা কি লিখতে পারি, m ইনটু ভি এর মান হচ্ছে 20 এবং ডান পাশে 100। সো নেক্সটে আমরা 66 নম্বর অবজেক্টিভটা সলভ করব। এখানে কি বলা হয়েছে যে 1 মিটার পার সেকেন্ড এত বেগে চলমান 20 কেজি ভরের একটি স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের অপর একটা বস্তুকে সে ধাক্কা দেয়। তার মানে কি, যে একটা বস্তু ছিল তার ভরটা m1 সমান সমান হইতে থেকে 20 কেজি এবং আদিবেগটা সমান হইতে থেকে 1। তো সে কি করলো, আরেকটা বস্তুকে সে ধাক্কা মারলো, যে বস্তুটা আদিবেগ হইতে থেকে 0 এবং ভরটা হইতে থেকে 5 কেজি, m2 মান হইতে থেকে 5 কেজি। এখন ধাক্কা মারার পরে প্রথম বস্তুটার বেগ কিন্তু দেয় নাই, বাট দ্বিতীয় বস্তুর বেগটা দিয়ে দিছে যে 0.4। তাহলে আমরা ইকুয়েশন চলো লিখে ফেলি, m1 u1 প্লাস m2 u2 সমান সমান m1 v1 প্লাস m2 v2। আমাদের বের করতে বলছি কি, ভরবেগের পরিবর্তন। তো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন মানে কি, প্রথম বস্তুর ভরবেগ ছিল, আগে ছিল m1 u1, পরবর্তীতে হয়ে গেছে m1 v1, তাইলে আমাদের পরিবর্তন বের করতে বলছে। তো পরিবর্তন মানে কি, m1 u1 মাইনাস m1 v1, এটাই স্যার বের করতে বলছে। এই মানটা কিন্তু 0, কেন 0, কারণ আমাদের u2 এর মানটা 0। তাহলে আমাদের আনসারটা কি হবে, m2 v2 m2 v2 টাই আমাদের আনসার। এটা সুন্দর একটা প্রশ্ন করছে। m2 এর মানটা কত, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 5, এবং v2 মানে কি দ্বিতীয় বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগটা কত দেখো 0.4, 5 এর সাথে 0.4 গুণ করলে 2 হয়। কেমনে বের করছি, 4 5 20, তো দশমিক একটা ঘর বামে নিয়ে যাও, 2 হয়ে যায়। তো এটা ভাই অসাধারণ একটা কোশ্চেন ছিল বলতেই হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। অনেকে এই অঙ্কটাতে কি বেগ টেক বের করে ফেলবে, বেগ বের করে আবার এম এর মধ্যে বসাবে, ঠিক আছে, অঙ্কটা অনেক বড় করে ফেলবে, আমি শর্টকাটে করে ফেলছি, এটা শর্টকাট আর হবে না। π/5 নিউটন মিটার মানের একটা টর্ক 30 আরপিএম বেগে ঘুরতেছে। তো আরপিএম তো অ্যাকচুয়ালি ওমেগার একক না, তো ওমেগাকে আমাদের আগে সাইজ করে নিতে হবে, যে ওমেগার যে কৌণিক বেগের আমরা জানি ওমেগা সূত্র কি 2πn/t। তো সে কতবার ঘুরতেছে দেখো, আরপিএম শব্দের মিনিং কি, রেভলিউশন পার মিনিট। তো পার মিনিট বলার কারণে টি এর জায়গায় তুমি 60 বসাই দিবা, রেভলিউশন কত 30, তাহলে
30-এর সাথে 2 গুণ করলে 60 হয়, 60-এর সাথে 60 ভাগ করলে 1 হয়, তার শুধুমাত্র পাই পড়ে থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ওমেগার মানটা হবে গিয়ে পাই। আচ্ছা, তো ওমেগার মান যদি পাই হয়, তোমাকে কি বের করতে বলছে? জড়তা ভ্রামক আই বের করতে বলছে, টর দিয়ে দিছে। তো টর্কের সাথে আই এর একটাই সূত্র, টাউ সমান সমান আই আলফা। তো যেহেতু আমরা আই বের করব, তাহলে আই সমান সমান কত হবে? টাউ ডিভাইডেড বাই আলফা। তো টাউ এর মানটা দিয়ে দিছে হচ্ছে পাই বাই 5, হ্যাঁ, আর আলফার মানটা বের করার কোনো ব্যাপারই না, আলফা সমান সমান ওমেগা বাই টি, ঠিক আছে? ওমেগা মান আমরা বের করে ফেলছি, হ্যাঁ, ওমেগা ডিভাইড বাই টি আগে লিখে নেই। তাহলে পাই বাই 5 ইনটু টিটা উপরে চলে যাবে গা, তো টি এর মানটা উপরে চলে গেলে টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড, হ্যাঁ 10, আর ওমেগা নিচে ছিল, ওমেগার মানটা হচ্ছে পাই। তো পাই পাই কাটাকাটি 10 5 কাটাকাটি করলে 2 হয়, সো আমাদের আনসার কত হবে? শুধুমাত্র 2 হবে, আবার 2 পাই দাগা দিয়ে শোনা। নেক্সট প্রশ্নে বলছে যে 5 কেজি ভরের একটা বস্তুকে, 5 কেজি ভরের একটা বস্তুকে মানে কি, এম এর মান 5, একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো 20 মিটার উচ্চতায়, উহার গতিশক্তি 20 জুল। তার মানে এটা যদি ভূমি হয় 20 মিটার উচ্চতায়, এখান থেকে এই জায়গাটা আমি বেগকে ভি ধরলাম, ধরো এই জায়গা বেগকে আমি ইউ ধরলাম, হ্যাঁ, তো গতিশক্তি দিয়ে দিচ্ছে 20 জুল। গতিশক্তির ফর্মুলা কি? ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তো ই এর মানটা যদি আমরা বসিয়ে দিই 20, তারপরে এম এর মানটা যদি বসিয়ে দিই 5, তাহলে আমাদের ভি স্কোয়ারটা বের হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 20-এর সাথে 2 গুণ ওই পাশে যেহেতু চলে যাবে 40 হয়ে যাবে, 40কে আবার 5 দিয়ে ভাগ হয়ে 8 হয়ে যাবে। তাহলে আমরা ভি স্কোয়ার মানটা জানলাম। তো আমাদের লাগবেটা কি ভাই? আদি ভরবেগ, আদি ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে আদি ভরবেগ মানে কি? এম ইন্টু ইউ। তো ইউ এর মান তো আমি জানি না, তো ইউ এর মান আমি জানতে পারবো ভি এর মান ইউজ করে। কেন? ওই যে সূত্রটা আমরা জানি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, হ্যাঁ। তো ভি এর মানটা কত? ভি স্কোয়ারের মানটা কত? 8, ইউ স্কোয়ার মান কত আমরা বের করব, এবং জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মানটা হচ্ছে গিয়ে কত? 20 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে আরামসে আমাদের ইউ স্কোয়ার বের হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি, দেখো 9.8 এর সাথে তুমি আগে 2 গুণ করবে, 19.6, হ্যাঁ 19.6 এর সাথে তোমাকে আবার 20 গুণ করতে হবে। তাইলে 19.6 এর সাথে 2 গুণ করলে কত হয়? 39, 19.6 এর সাথে 2 গুণ করলে 39.2 হয়, পরের সাথে শূন্য লাগাই দেয়, মানে 392, ঠিক আছে? তাহলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ইউ স্কোয়ার সমান সমান 8, আর এই পুরোটার মান হলো 392। তো 392 ওই পাশে চলে গেলে প্লাস 392 হয়ে যায়, 8 এর সাথে যোগ করলে 400 হয়। তাহলে এটাকে আমরা 400 লিখতে পারি। ইউ স্কয়ার মান যদি 400 হয়, ইউ এর মান কত হবে? 20 হবে, তাই না? ইউ এর মান যদি 20 হয়, তাহলে ভরবেগ কত হবে? এম ইন্টু ইউ, এম এর মান হচ্ছে 5, ইউ এর মান হচ্ছে 20, সো উত্তরটা হবে 100, ঠিক আছে? সো এটা আনসারটা হবে গিয়ে 100, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো হলো। ইঞ্জিনটির দক্ষতা 80% হলে এখানে কত কিলোওয়াট, আচ্ছা কত কিলোওয়াট হইতেছে গিয়ে তার ক্ষমতা। তো আমরা ফর্মুলা জানি, ইটা সমান সমান, ফর্মুলা হচ্ছে পি ডিভাইডেড বাই পি প্রাইম। তো পি মানে কি? পি মানে হচ্ছে কি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, হ্যাঁ। আউটপুটের আবার ফর্মুলা আমরা জানি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি, নিচে হচ্ছে গিয়ে পি ইন, বা ইটা সমান সমান এম জি এইচ ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু টাইম, ওকে। তো আমাদের ইটার মানটা দিয়ে দিছে, ইটার মানটা হচ্ছে 80%, বা এটাকে আমরা 0.8 বলতে পারি। এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 1000 কেজি, এম এর মান 1000 বসিয়ে দিলাম, জি এর মান 9.8 বসিয়ে দিলাম, এইচ এর মানটা 50 বসিয়ে দিলাম, এবং পি ইনপুটটা আমরা বের করব, এবং টাইমটা দিয়ে দিচ্ছে হচ্ছে 9.8। তো যদি আমরা এটা কাটাকাটি করে ফেলি, আমরা হচ্ছে খুব ইজিলি কিছু মান পেয়ে যাব, রাইট? আচ্ছা, তাহলে পি ইন সমান সমান, পি ইন কে আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে উপরে কি থাকতেছে? 1000 থাকতেছে, 1000 আমরা লিখলাম, তারপর 50 থাকতেছে, হ্যাঁ উপরে 1000 থাকতেছে, 50 থাকতেছে, আর 0.8টা নিচে চলে যাবে, হ্যাঁ। তো 0.8টা নিচে চলে আসে। এখন এটা ক্যালকুলেশন করাটা যথেষ্ট টাফ। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা নিকটতম আনসার নিয়ে কাজ করা ট্রাই করব। তো 1000-এর সাথে 50 গুণ করলে 50,000 হয়, তাই না? উপরে আমাদের এটা আসতেছে কত? 50,000। 50,000কে 0.8 দিয়ে ভাগ করলে অবশ্যই 50,000-এর চেয়ে বেশি কিছু একটা বের হবে, তাই না? মানে এই মানটা কত? এই মানটা আমরা বলতে পারি 50 কিলোওয়াট ডিভাইডেড বাই 0.8। এখন 0.8 একের চেয়ে ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা বড় হয়ে যায়, তার মানে আমাদের আনসারটা 50 কিলোওয়াটের চেয়ে বড় হবে, এটা শিওর, হ্যাঁ। তাহলে কোনটা আনসার হবে না? এটা হবে না, এটা হবে না। এখন 62.5 হতে পারে, আবার 78.5 হতে পারে, মানে 78.5 হবে না। এটা না হওয়ার রিজনটা কি? আমরা ব্রেইনটা একটু খাটাই দেখো। 0.8 এটা তো কিন্তু খুব ছোট একটা সংখ্যা না একের চেয়ে, হ্যাঁ একের চেয়ে খুব ছোট একটা সংখ্যা না, এটা জাস্ট একের চেয়ে অল্প একটু ছোট। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমাদের আনসারটা 50 কিলোওয়াটের চেয়ে বেশি ইমিডিয়েট, যার আগে বেশি পাবা সেটাই। তো 50 কিলোর চেয়ে ইমিডিয়েট বেশি 62.5 পেয়েছে, 58.5 তো অনেক দূরে, অনেক দূরে। জিনিসটা জাস্ট ধরো তোমার আনুমানিক যদি 0.6 থাকতো, হ্যাঁ
তাহলে সেটা আমরা বলতে পারতাম। তারপর আমি তোমাদের চেক করে দেখাই যেটা উত্তর কিভাবে 62.5 হয়। হ্যাঁ, 50 কে আমরা ভাগ করব 0.8 দিয়ে। তো 50 কে আমরা কি করতে পারি, উভয় পক্ষে যদি হরলবকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে 500/8 হয়। এখন আমরা এটা গুণ করে ভাগ করে দেখবো, 8 আর 500। তো 6 8 কত হয়, 48। ঠিক আছে, বুঝা ফেলছো, 6 দিয়ে বুঝা ফেলছো, এটা নিশ্চয় 62 হবে। তাও করে দিয়ে এখানে 2 আসবে, 0 হবে। তো 8 দুগুণ হচ্ছে গিয়ে 16, 4 আসবে, পয়েন্ট আসবে, 5 আসবে, মিলে গেছে। সো উত্তরটা হবে 62.5। আমি ফার্স্টে অঙ্ক না করে এটা আন্দাজের উপর বলছি, এরকম করতে হবে, কিছু করার নাই, পরীক্ষার হলে ক্যালকুলেটর নাই, সময় নাই, এর জন্য তাড়াহুড়া করে এভাবে অ্যাজাম্পশন দিয়ে দিয়ে করতে হবে। তো এরকম ব্রেইন খাটানোর জন্য তোমাকে হচ্ছে ক্যালকুলেশন হ্যাকস শিখতে হবে। এর জন্য তোমরা যে কাজটা করতে পারো, ইউটিউবে গিয়ে ক্যালকুলেশন হ্যাকস উইথ রাফি লিখে সার্চ দিতে পারো। সার্চ দিলে তোমরা একটা প্লে লিস্ট পাবা, চলক নামক একটা চ্যানেলে প্লে লিস্ট পাবা, যেখানে আমি আগে ভিডিও আপলোড দিতাম। তো এখানে তোমরা টোটাল 8টা ক্লাস পাবা। ওগুলা দেখলে তোমাদের হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় খুব দ্রুত তোমরা আইডিয়া পাবা এবং প্র্যাকটিসও করতে পারবা। নেক্সট কোয়েশ্চেন, 70 নম্বর অবজেক্টিভ। একটি গ্রহের ব্যাসার্ধ হচ্ছে 6000 কিলোমিটার। পৃষ্ঠদেশকে আমি ধরো নাম দিলাম G1, ওকে। আর হচ্ছে এই উচ্চতায় আমি তাকে নাম দিলাম G2। তো প্রশ্ন হইতেছে G1 এর মান যদি এত হয়, G2 এর মান যদি এত হয়, তাহলে H এর মানটা কত? তো আমরা ফর্মুলা জানি যে G এর সাথে R এর সম্পর্ক অনুযায়ী আমরা জানি যে এটা বইয়ের ফর্মুলা, G প্রাইম সমান সমান G ইনটু R ডিভাইডেড বাই R প্লাস H এর হোল স্কয়ার। এটা বইয়ের ফর্মুলা। তো আমরা এইটাকে যদি এই প্রশ্নের আলোকে লিখি তাহলে কি হবে বলতো, G2 সমান সমান G1 ইনটু R ডিভাইডেড বাই R প্লাস H এর হোল স্কয়ার। তো ভ্যালুগুলো বসে আমরা H এর মান জাস্ট নির্ণয় করে ফেলবো। তো ভাইয়া এটার জন্য অ্যাকচুয়ালি ক্যালকুলেটর লাগে। এটা যেমন একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাই, G2 এর মানটা আমরা যদি বসাই দেই, G2 এর মান কত, 7। হ্যাঁ, G1 এর মানটা কত, G1 এর মানটা হচ্ছে 10.08। হ্যাঁ, আর এর মানটা হচ্ছে 6000 কিলোমিটার। তো নিচে কত হবে, 6000 প্লাস H এর হোল স্কয়ার। ওকে, আচ্ছা নেক্সটে আমরা যে কাজটা করব, এটাকে ভাঙানো বেশ টাফ। তো আমরা এই জিনিসটাকে, এই যে 6000 প্লাস এক্স, এই পুরাটাকে আমরা এক্স ধরে নিব, 6000 প্লাস এইচ পুরাটাকে আমরা এক্স ধরে নিব, তাইলে মনে হয় বেটার হয়, কারণ আমাদের পক্ষে রুটটা করা সম্ভব না। ঠিক আছে, তো তো হচ্ছে আমরা যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা এখানে প্রচন্ড অসহায়, এই জায়গাটা 6000 প্লাস এইচ কে আমরা মনে মনে এক্স ধরে নিব, কিছু করার নাই। 6000 প্লাস এইচ কে আমরা মনে মনে এক্স ধরে নিব। হ্যাঁ, আগে এক্স এর মান নির্ণয় করবো। তো এক্স এর মান নির্ণয় করা কিভাবে সম্ভব, এখানে 7, এখানে 10.08, 10.08 বাদ দিতেই হবে, এটা ছাড়া ক্যালকুলেশন করতে পারবা না, এটাকে আমরা 10 বলতে পারি, তাই না? তাইলে 7/10, তাহলে 7/10 এর মান কত, 0.7। তাহলে বাম পাশে আমাদের থাকলো 0.7, আর ডান পাশে কি থাকলো, 6000, আর এই 6000 ডিভাইডেড বাই এক্স এর হোল স্কয়ার। এখন এটাকে রুট করতেই হবে, কারণ রুট না করলে তুমি কোনাগুনি গুণ করে ভাবে আগাইতে পারবে না, স্কয়ার করে এটা আগাইতে পারবে না। সো এখন 0.7 কে আমাদের রুট করা শিখতে হবে। তো 0.7 কে কিভাবে রুট করতে পারি, তো 0.7 কে রুট করাটা বেশ টাফ হবে, বাট আমরা যদি এটাকে 100-তে কনভার্ট করে নিই, মানে কি উপরে 70 নিচে 100, তাইলে কিন্তু রুট করাটা আমাদের জন্য ইজি হবে। কেন ইজি হবে, 100 কে রুট করা তো ইজি, তাই না? তাহলে 6000 ডিভাইডেড বাই এক্স এর হোল স্কয়ার। আমরা 100 কে রুট করলে ইজিলি 10 লিখতে পারবো, আর 70 কে রুট আমরা কাছাকাছি মান নিব, যেমন তোমার হচ্ছে গিয়ে 8 8 64। হ্যাঁ, তারপরে এরপরে 9 9 81 চলে যাচ্ছে। তো 8 8 64, মানে 70 কে যদি আমরা রুট করি আর 81 কে যদি আমরা রুট করি, দেখো মানটা কত হয়। হ্যাঁ, আর হচ্ছে 64 কে যদি আমরা রুট করি, তো 64 কে রুট করলে 8 হয়, 81 কে রুট করলে 9 হয়। তাহলে 70 কত হবে বলো তো, দেখো 64 থেকে 70 ডিফারেন্স হলো 6, 81 থেকে 70 ডিফারেন্স হলো 11। তার মানে আমাদের রুট করলে এটা অর্ধেকের চেয়ে কম থাকবে, বুঝো নাই? 64 থেকে 70 ডিফারেন্সটা কত, 6। আবার 70 থেকে 81 ডিফারেন্স কত, 11। তো তো তার মানে 70 কার নিকটতম, 70 হলো 64 নিকটতম। তার মানে এটা রুট করলে তো আমরা জানি 8 থেকে 9 এর মধ্যে হবে। তো কার নিকটতম হবে, 8 এর নিকটতম হবে। তো 8 এর নিকটতম কত হবে, 8.3, 8.4 হতে পারে, বা 8.5 যাবে না। 8.5 হলে তো 8 এর চেয়ে এবং 9 এর সে মাঝামাঝি এসে পড়লো, নিকটতম সে থাকলো না। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি 8.3 ধরতে পারি। ঠিক আছে, এগুলা জীবনে এক্স্যাক্টলি মিলবে না, এগুলা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। তাহলে 8.3 যদি আমরা বলি আনুমানিক ভাবে, তাহলে আমাদের কি থাকতেছে, উপরে থাকতেছে 8.3, আমরা রুট করে দিচ্ছি, নিচে থাকতেছে 10, আর এখানে আমরা রুট করে দিচ্ছি। হ্যাঁ, উপক্ষকে আমরা রুট করতেছি, তাহলে 6000 ডিভাইডেড বাই এক্স। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করে দেই, তাহলে এক্স সমান সমান হবে 6000 সাথে 10 গুণ করলে কত হবে, 60000 ডিভাইড বাই 8.3। এটারও ক্যালকুলেশন করা আমাদের পক্ষে পসিবল না 8.3 দিয়ে। এটাকে আমরা কি করবো, মনে মনে আমরা 8 ধরে নিতে পারি। ওকে, যদি আমরা মনে মনে 8 ধরে নিই, তাহলে 6000, এটা 60000 হবে, 60000 আর 8 দিয়ে ভাগ করবো, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা কি লিখতে পারি, 8 8 64, তাহলে 7 8 56, তাহলে 7 যদি লিখি 56 হয়। ওকে, তাহলে এখানে 4 আসবে, 0 আসবে।
তো 5 যেহেতু 40, তাহলে আমরা এখানে 5 লিখতে পারি। তাহলে এখানে জাস্ট তুমি এরপরে খালি কয়েকটা শূন্য লাগাই দিবা। কয়টা শূন্য লাগাইবা বলো তো? 7500, তাই না? 7500-কে 8 দিয়ে গুণ করলেই তো হয়ে যাবে। তাহলে এটা আমরা মোটামুটি ভাবে এক্স এর মান 7500 বলতে পারি। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি কিন্তু আনসার কি হবে? আনসার 7500 হবে, কারণ 7500 এক্সাক্ট মিলবে না, কারণ আমরা 8.3 কে আমরা মনে মনে 8 ধরছি, আমরা ছোট ধরে ফেলছি। নিচের পার্টটুকুকে আমরা ছোট ধরে ফেলছি, যেন আমাদের আনসারটা বড় হয়ে গেছে, বাট আমাদের অরিজিনাল আনসারটা একটু ছোট হবে। ঠিক আছে, যাই হোক, 7500 আনুমানিক হইলো, অরিজিনাল আনসারটা আরো ছোট হবে। তো এক্স, তো এটা তো এক্স, তো এইচ দরকার। তো এইচ সমান সমান কি হবে? তাহলে এক্স মাইনাস 6000। তো এক্স এর মান 7500 মাইনাস 6000 করো, তার মানে কত হয়? 7500 মাইনাস 6000 করলে 1500 হয়। তো এইচ এর মানটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী 1500-এর মতো হয়, বাট আমরা জানি এটা একটু কম হবে। কেন? ওই যে ওই জায়গাটা বলছিলাম না, এই জায়গাটা আমরা ক্যালকুলেশনটার জন্য। সো 1500 চেয়ে একটু কম তুমি আনসার খুঁজে বের করো। 1500 চেয়ে কম কোনটা আছে? হ্যাঁ, 1500-এর চেয়ে কম, একটু কম, মানে খুব বেশি কম না, খুব বেশি কম না, মানে 1500 নিকটতম যেটা পাইবা সেটাই উত্তর হবে। 1500 নিকটতম কম কোনটা? 1200। ঠিক আছে, সো এগুলো কিন্তু নিকটতম কম না, এগুলো 1200-র চেয়েও কম। সো এই টেকনিক দিয়ে তোমরা সলভ করে ফেলতে পারবা। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে করতে হয় এমন ম্যাথ, বাট আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দিলাম কিভাবে ক্যালকুলেটর ছাড়া এরকম ডিফিকাল্ট বা হচ্ছে ক্রিটিক্যাল কোশ্চেন গুলো তোমরা সলভ করতে পারো। আমরা অবজেক্টিভ বলছি একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, তার মানে v1/v2 কে আমরা হাফ লিখতেছি। হ্যাঁ, তো v1 হইতেছে, আমি ধরতেছি গ্রহটার, ঠিক আছে, আর v2 আমি ধরতেছি হচ্ছে পৃথিবী। ওকে, তারপরে আমরা যে কাজটা করব, ব্যাসার্ধ হইতেছে পৃথিবীর অর্ধেক, তাইলে r1/r2 কে আমরা হাফ বলতে পারি। আমাদেরকে স্যারে বের করতে বলছে g1/g2 কত। তো v এর সাথে রিলেশন গুলো তো ডিরেক্টলি আছে, তাই না? আমরা জানি v √2gr। ওকে, তাহলে আমরা 1 1 1 দিলাম, তাহলে v2 সমান কি হবে? √2g2r2। এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। নেক্সট আমাদের কাজ কি? 1/2 প্রয়োগ করা। 1/2 যদি প্রয়োগ করি তাহলে কত হয়? v1/v2 সমান সমান √g1/g2 ইন্টু r1/r2, ঠিক কিনা? নেক্সট আমরা জাস্ট বসাই দিব। তো আমাদেরকে তো প্রশ্নে বলে দিছিল v1/v2 এর মান হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে g1/g2 আমরা নির্ণয় করবো, r1/r2 এর মানও তো হাফ বলে দিছিল, তাই না? দুইটাই তো হাফ বলে দিছে। এখন যেহেতু আমরা g1 নির্ণয় করব, হ্যাঁ, কারণ g1 হচ্ছে আমাদের ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ, তাহলে উভয়কে স্কয়ার করে দিতে হবে। ঠিক আছে, স্কয়ার করে দিলে এটা অ্যাকচুয়ালি কাটাকাটি চলে যাবে। সো g1/g2, সো g1/g2 কত আসতেছে? হাফ আসতেছে। তাহলে g1 কত হবে? g2/2। g2 কি? পৃথিবীরটা। তাই 9.8 ডিভাইডেড বাই 2 যদি তুমি করো, উত্তর আসবে 4.9। সো দ্য আনসার ইজ 4.9। এটা হবে কি আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 72 নাম্বার। একটি সরল দোলকে কার্যকরী দৈর্ঘ্য হলো 100 সেন্টিমিটার, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য যদি তুমি 64 বানায় ফেলো তখন দোলনকাল কত হবে? তো টি এর সাথে এল এর সম্পর্ক, তো t2/t1 সমান সমান √L2/L1। তো L2 এর মান কত? 64 সেন্টিমিটার। L1 এর মান কত? 100 সেন্টিমিটার। একটা অঙ্ক আসছে জাতের অঙ্ক, এটা কোনো ক্যালকুলেশন ঝামেলা বা উইদাউট এনি ক্রিটিক্যাল ক্যালকুলেশন আমরা এটা পারবো। ঠিক আছে, তাহলে 8/10 আসতেছে। তাহলে t2 সমান সমান কত হবে? t1 ইন্টু 8/10। ওকে, তাহলে 8/10 এর মান কত? 0.8। আর t1 এর মানটা কত? 2 সেকেন্ড। তো 2 এর সাথে 0.8 গুণ করলে কত হয়? 1.6 হয়। তাহলে আনসার কি হবে? 1.6 হবে। নেক্সট কোয়েশ্চেন 73 নাম্বার। 73 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে এত নিউটন বলে টানলে বিকৃতি কত হবে? তো বিকৃতির সাথে যদি আমরা সম্পর্ক নিয়ে আসি, ইয়ং এর গুণাঙ্ক, আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক সমান সমান পীড়ন বাই বিকৃতি। পীড়ন মানে কি? f/a। তাহলে f/a ইন্টু বিকৃতি নিচে থাকবে, তাই না? আচ্ছা, তো যেহেতু আমরা বিকৃতি বের করব, তাহলে বিকৃতি সমান সমান হবে, উপরে থাকবে f, উপরে থাকবে f, f এর মান কত? 1.4। নিচে থাকবে ইয়ং ইন্টু ইয়ং, দেখো ইয়ং এর গুণাঙ্ক মানে 5 × 10⁹। হ্যাঁ, তো উপরে আমাদের f ছিল, ইয়ং এর গুণাঙ্ক নিচে নিয়ে আসছি, এবং এরিয়া, এরিয়া আমাদের বের করতে গেলে পাই আর স্কয়ার করতে হবে। তাহলে পাই আর স্কয়ার যদি আমরা করি, পাই ইন্টু আর, আর এর মান কত? 10⁻6 স্কয়ার করলে 10⁻6 হয়। আবার একটা ক্রিটিক্যাল ক্যালকুলেশন ওয়ালা একটা প্রশ্ন দিছে, আমরা তাও একটু বোঝার ট্রাই করি যেটা তাড়াতাড়ি করা যায় কিনা। তো এখানে পাই কত? 3.1416, তাই না? আচ্ছা, তাই হইলে আমরা 3.1416 এর সাথে এটা কাটাকাটি করলে উপরে 10 হয়, তাই না? তাহলে উপরে আমাদের কত থাকলো? 10, আর নিচে কত থাকলো? 10⁻9 আর 10⁻6। তাহলে 10 আর 10⁻9 আর -6 ক্যালকুলেট করলে 10⁻3 হয়। ওকে, আচ্ছা,
এখানে আমাদের বাম পাশে আমাদের আর কি থাকতেছে, এর নিচে একটা 5 থাকতেছে, আর তো কিছু থাকতেছে না। 10 এর সাথে 5 কাটাকাটি করলে 2 হয়, তো আনসারটা কত হবে? 2 × 10⁻³ হবে। সো দ্য আনসার ইজ 2 × 10⁻³। এখন হইছে কি, বিকৃতির তো কোনো একক নাই, এখানে একটা চালাকি করছে ওনারা, নিউটন পার মিটার স্কয়ার দিয়েছেন, কোনো একক দেয় নাই, বিকৃতির কোনো একক নাই, তো উত্তর কি হবে? 2 × 10⁻³। একটি ত্রুটিপূর্ণ ভাবে দাগাঙ্কিত যে থার্মোমিটার আছে, এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। একটি কি বলছে দেখো, একটি ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটারের স্বাভাবিক চাপে গলিত বরফে 5 ডিগ্রি, দেখো বরফে দেখাইতেছে সে 5 ডিগ্রি, গলিত বরফে সে দেখাইতেছে 5 ডিগ্রি, ফুটন্ত পানি দেখাইতেছে 95 ডিগ্রি। তাহলে আমরা যে সূত্র জানি, সূত্র হলো ডান পাশে হয় ত্রুটিপূর্ণ ইনফরমেশন, বাম পাশে হয় অ্যাকচুয়াল ইনফরমেশন। ঠিক আছে, অ্যাকচুয়াল মানে সেলসিয়াসে যেটা দিয়ে দেয়, তো থেটা মাইনাস 0, হ্যাঁ, ডিভাইডেড বাই 100 - 0, এটা সূত্র। বাম পাশে আমরা জানি সেলসিয়াস ইনফরমেশন থাকে। সেলসিয়াস ইনফরমেশন মানে কি? থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস। তো ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে থেটা আইসের মান 0, থেটা স্টিমের মান 100। আর ত্রুটিপূর্ণ ভ্যালুগুলো বসায় দাও। যে ফুটন্ত পানিতে 95 দেখাইতেছে, মানে দেখানোর কথা 100, সে দেখাইতেছে কত? 95, মাইনাস দেখানোর কথা 0, সে দেখাইতেছে কত? 5। ঠিক আছে, যেখানে যেখানে 0 হওয়ার কথা সেখানে 5 বসায় দিবা, যেখানে 0 হওয়ার কথা সেখানে 5 বসায় দিবা। এখান থেকে আমাদের কি বলছে যে এত তাপমাত্রা থার্মোমিটারের সঠিক পাত দেয়, সো আমাদের থেটা মান বের করতে হবে। এরপর হচ্ছে জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেলবো। হ্যাঁ, তো ক্যালকুলেশনটা কিভাবে হবে? থেটা ডিভাইডেড বাই 100 সমান সমান থিটা মাইনাস 5 ডিভাইডেড বাই কত? 90। ওকে, তো 100 এবং 90 এগুলো যদি কাটাকাটি করে 9 হয়, 10 হয়, তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই, 10 থিটা মাইনাস 50 সমান সমান 9 থিটা। তাইলে এটাকে যদি এই পাশে, এটাকে যদি এই পাশে নেই, তাহলে 9 থিটা ওপাশে এটা শুধু থিটা হয়, মাইনাস 50 ওপাশে হলো শুধু 50 হয়, তাহলে আনসার কত হবে? 50। সো দ্য আনসার ইজ 50। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনটাতে বলা হয়েছে, আমরা 75 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। একটি সিস্টেমে গ্যাসের চাপ দিয়ে দিছে, চাপকে স্থির রেখে, পি কে আমরা ফিক্স রাখছি, পি কে স্থির রেখে আমরা এত কিলোজুল তাপ শক্তি সরবরাহ করব। তাপ শক্তি সরবরাহ হলে সেটা পজিটিভ হয়। হ্যাঁ, তাহলে পজিটিভ 600 কিলোজুল। এই প্রক্রিয়া সিস্টেমটির আয়তন এত মিটার কিউব থেকে ধীরে ধীরে এত হয়, তার মানে ডিভি প্রসারিত হয়েছে, সো পজিটিভ। 2 থেকে 1.5 বিয়োগ করো, 0.5 মিটার কিউব হবে। তারপর কি বলছে? ধীরে ধীরে প্রসারিত এত হলো সিস্টেমটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ডিইউ এর মানটা নির্ণয় করো। তো আমরা সূত্র কিন্তু সবাই জানি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, রাইট? তো ডিডব্লিউ কে আবার আমরা কি লিখতে পারি? পি ইন্টু ডিভি। তো এখান থেকে আমরা বের করব হচ্ছে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি। ডিইউ সমান সমান ডিকিউ মাইনাস পিডিভি। তো ডিকিউ এর মানটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ডিকিউ এর মানগুলো বসায় দিব। তো ডিকিউ এর মানটা খেয়াল করো, এটা কিলো জুলে আসলে, সো এটা শুধু জুলে নিলে 600 × 10⁻³ হয়, তাই না? তাহলে 600, হ্যাঁ, × 10⁻³ তাহলে 1 2 3 মাইনাস পি এর মান কত? 10⁻5, তাহলে 1 2 3 4 5টা। হ্যাঁ, আর ডিভি এর মান কত? 0.5, তাহলে 0.5 একবারে গুণ করে দিতে, 0.5 একবারে গুণ করে দিলে 1 10 শতক হাজার লক্ষ, 1 লক্ষ রে তুমি জাস্ট 0.5 দিয়ে গুণ করলে কত হয়? 50,000 হয়ে যায় না? সহজভাবে করি, তাহলে 50,000 50,000। ওকে, আচ্ছা, এখন 1 10 শতক হাজার লক্ষ, 6 লক্ষ থেকে 50,000 চলে গেলে কত হয়? 6 লক্ষ থেকে 50 চলে গেলে 5,50,000 হয়, তাই না? তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে গিয়ে তোমার কিলো জুলে নিতে বলছে, সো এটাকে 1000 দিয়ে ভাগ করবে, 1000 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি 3টা শূন্য চলে যাবে। তাহলে উত্তর আমার আসতেছে 550 কিলো জুল। এটা ছিল শুধু জুল, উত্তর হবে 550 কিলো জুল। ঠিক আছে, এটাও ভালো ক্যালকুলেশন ওয়ালা ছিল। সো তোমরা দেখতে পাচ্ছ কৃষি হচ্ছে যে প্রশ্নটা হয়েছে, এটা প্রত্যেকটা অঙ্কই প্রায় ক্যালকুলেশন ওয়ালা। তারপর কি 10⁻³ কেজি ভরের একটি শোলা বল 2 × 10⁻⁻4 কুলম্ব চার্জে চার্জিত, বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত নিউটনের কি তড়িৎ ক্ষেত্রে প্রয়োজন হয়? দেখো, কোনো কিছু ঝুলায় রাখতে হলে অবশ্যই তার ওজনকে প্রশমিত করতে হবে। তো ওজন হলো mg, আর আবার f ইজ ইকুয়াল টু কিউ ই। হ্যাঁ, তাহলে আমরা যদি ই এর মানটা নির্ণয় করতে যাই, ই সমান সমান mg ডিভাইডেড বাই কিউ। এম এর মান হচ্ছে 10⁻³ জি এর মান 9.8 এবং কিউ এর মান হচ্ছে 2 × 10⁻⁻4। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করব। তো 10⁻³ 10⁻4 ক্যালকুলেট করলে এটা উপরে উল্টায় গিয়ে 10 হবে, 10 এর সাথে আবার 9.8 গুণ করলে 98 হয়, নিচে আবার একটা 2 আছে, তো 98 কে অর্ধেক করলে 49 হয়। তাহলে আমরা কি বলতে পারি? ই এর মানটা হবে 49। নেক্সট হলো 77 নম্বর অবজেক্টিভ। 77 কি বলা হয়েছে? পি কিউ আর এস আয়তক্ষেত্রে পি কিউটা হলো ছোট আর কিউ আরটা হলো বড়। একটা আয়তক্ষেত্র আমরা রাখবো এদিক দিয়ে ছোট, এদিক দিয়ে বড়, ঠিক আছে? হ্যাঁ, বা তুমি মন চাইলে হচ্ছে এদিকে হচ্ছে তুমি কিউ আর নাম দিতে পারো, তোমার যেন দিকে মন চাই এদিকে তুমি কিউ আর নাম দিতে পারো, বড়টারে কিউ আর নাম দিতে পারো, ছোটটাকে তুমি পি কিউ নাম দিতে পারো, এই যে এরকম পি কিউ আর এস। তো পি কিউ এর মানটা হইতেছে 3 এবং কিউ আর এর মানটা হইতেছে 4। প্রশ্নে বলছে পি কিউ আর বিন্দুতে যথাক্রমে, পি বিন্দুতে হচ্ছে +4, কিউ বিন্দুতে হচ্ছে -5, আর বিন্দুতে হচ্ছে +3 তুমি বিন্দু রাখছো, এবং এস এ হচ্ছে তুমি প্লাস কিউ পরিমাণ রাখছো। তো প্রশ্ন হইতেছে যে
চার্জ স্থাপন করলে এস বিন্দুতে বিভবের মানটা কত। তো এস বিন্দুতে বিভব যদি আমরা নির্ণয় করতে যাই, এখানটাতে যদি আমরা বিভব নির্ণয় করতে যাই, ফার্স্টে হচ্ছে পি বিন্দুর জন্য আমরা বিভব নির্ণয় করব, কিউ বিন্দুর জন্য বিভব নির্ণয় করব, আর বিন্দুর জন্য বিভব নির্ণয় করব, পরে দেন সবগুলো যোগ করে দিব। তো পি বিন্দুর জন্য যখন বিভবটা নির্ণয় করব তখন তাহলে এস যখন আমরা নির্ণয় করতেছি, হ্যাঁ, যে ভি অফ এস, তাহলে কি হবে, ভি অফ পি বিন্দুর জন্য প্লাস কিউ বিন্দুর জন্য প্লাস আর বিন্দুর জন্য। তো পি বিন্দুর জন্য কি হবে, এই দূরত্বটা নিয়ে করবা, তাহলে কত হবে সি কিউ, কিউ এর মান হচ্ছে 4, সি কিউ ডিভাইডেড বাই ডি এর মান কত হবে, ডি এর মানও হচ্ছে 4। ঠিক আছে, এবার কিউ বিন্দুর জন্য যখন আমরা করব তখন ডিসটেন্স এটা নিতে হবে, তখন ডিসটেন্স হবে মাঝেরটা, তো 3 4 হলে ডিসটেন্স হবে 5। হ্যাঁ, তাহলে সি কিউ এর মানটা কত, কিউ এর মান হচ্ছে -5, কিউ এর মান হচ্ছে -5, ডিসটেন্স হচ্ছে 5। আচ্ছা, পরে এটার জন্য যখন আমরা করব তখন ডিসটেন্সটা আমাদের 3 হবে। ওকে, তাহলে কত হবে, সি কিউ এর মানটা হচ্ছে 3 আর আমাদের ডিসটেন্সও কত 3। অ্যাকচুয়ালি সব কাটাকাটি চলে যাচ্ছে, তো কাটাকাটি চলে গেলে আমাদের থাকতেছে এটা কি, থাকতেছে হচ্ছে এখানে শুধুমাত্র সি থাকতেছে, এখানে -সি থাকতেছে, এখানে +সি থাকতেছে, তো এটা কাটাকাটি গেলে শুধুমাত্র সি থাকে। তাহলে আমরা আনসারটা কি বলতে পারি বলতো, আমরা আনসারটা বলতে পারি 9 × 10⁻৯। আমাদের এটা কিন্তু পজিটিভ বের হয়েছে, খেয়াল করছো, এটা কিন্তু নেগেটিভ বের হয় নাই। সো দ্য আনসার ইজ 9 × 10⁻৯। 78 নম্বর অবজেক্টিভ, এ ও বি দুইটি সমান্তরাল, কি বলছি, এ ও বি দুইটি সমান্তরাল পাত ধারক, উভয় ধারকে প্রতিটি পাতের ক্ষেত্রফল 1.5 এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, ধারক দুটিকে শ্রেণী সমবায় সংযুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে। দেখো, শ্রেণী সমবায় যদি তুমি সংযুক্ত করো, আলাদা আলাদা ভাবে C1 C2 তোমার জানা লাগবে। হ্যাঁ, তো উভয় ধারকে সব ইনফরমেশন সেম, তাহলে আমরা সি সমান সমান এ কে এপসাইলন নট ডিভাইডেড বাই ডি লিখি, এ কে এর মান 1 এপসাইলন নট, হ্যাঁ, এপসাইলন নট ডিভাইডেড বাই ডি, ডি এর মানটা কত, ডি এর মান হচ্ছে 0.0 মানে 0.015, এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা কি লিখবো, 1.5 আর 0.015, এটাকে আমরা কি লিখতে পারি, 1.5 ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই 1.5 ইন্টু, এটাকে আমরা লিখতে পারি 10⁻², তাই না, 10⁻², এটা কাটাকাটি চলে যাবে, তাহলে এপসাইলন নট 10⁻² উপরেট হয়ে গেলে 100 হয়ে যায়, তাহলে এটা হবে গিয়ে 100, তাহলে কত, 100 তে এপসাইলন নট আসতেছে, এটা হচ্ছে সি। তাহলে আমরা যদি কি করব, এটাকে শ্রেণী সমবায় করব, তাই না, তো শ্রেণী সমবায় করলে রুলটা হবে কি, রুলটা হবে রেজিস্টরের প্যারালালের মতো, শ্রেণী সমবায় করলে রুলটা হবে রেজিস্টরের প্যারালাল মতো। এখন রেজিস্টরের প্যারালাল ফর্মুলা কি ছিল, যে তোমার জাস্ট অর্ধেক হয়ে যাবে, সমমানে থাকলে অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে সি সমান সমান কি হয়ে যাবে, এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে 100 তো এপসাইলন নটটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আনসার কত হবে, 50 এপসাইলন নট, 50 এপসাইলন নট, 50 ইনটু এপসাইলন নটের মান কত, 8.8 ইনটু 10⁻−12। আচ্ছা, তাইলে এটা আমরা ক্যালকুলেট কিভাবে করব, 50 এর সাথে 8.8 এর গুণ করব, তো জিনিসটা খুব কঠিন না, 88 এর সাথে 5 গুণ করলেই তো হয়ে যায়, তাই না। দেখো, এখানে যে 50 আছে, 50 যে 10টা আছে, 10 88 8.8 কে দিয়ে দাও, তাহলে 88 হয়ে যাবে। তো 88 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়, দেখো তো, 88 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 আর 40 হয় থেকে 4, 40 টারে কত, 44, তাহলে হবে 440, তাহলে হবে কত, 440 ইন্টু কত, 10⁻−12। এখন 44 ওয়ালা কোনটা আছে, 44 ওয়ালা, দেখো 44 ওয়ালা একটাই আছে। এখন এখানে ছিল মাইক্রোফ্যারাডে, আমরা বের করছি শুধু ফ্যারাডে। হ্যাঁ, তো এটাকে আমাদের মাইক্রোতে কনভার্ট করতে হবে। মাইক্রোতে কিভাবে কনভার্ট করে, 10⁻6 দিয়ে গুণ করে, তাহলে 440 ইন্টু 10�6 দিয়ে গুণ করলে 10⁻6 হয়। আচ্ছা, আবার এটাকে 440, তো তুমি একটা কাজ করতে পারো, 440 কে লিখতে পারো 4.4 ইন্টু 10⁻2 লিখতে পারো না, এটা তো পারোই। হ্যাঁ, আর এখানে কত, 10⁻6, তাহলে কত আসতেছে, 4.4 ইন্টু 10⁻4। দেখছো, তোমার এক্সাক্ট মিলাই দিলাম। আমি পরীক্ষা হলে এত কাহিনী করতাম না, আমি পরীক্ষা হলে 440 দেখাই লগে লগে অপশন খ দাগাই দিতাম। কারণটা হচ্ছে কি, আমার এখানে 440 ওয়ালা কেউই নাই, এত ক্যালকুলেশন করতাম না, তোমাদেরকে আমি এক্সাক্ট এনে দিলাম। আচ্ছা, 79 নম্বর অবজেক্টিভ, যে সমান্তরাল সমবায় যুক্ত 3 ওহম এবং 2 ওহম মানের দুটি রোধকে একটি অজানা ভোল্টের কোষের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান 5 অ্যাম্পিয়ার পাওয়া গেল। রোধ দুইটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত অ্যাম্পিয়ার তড়িৎ পাওয়া যেত। আচ্ছা, এটা আমরা এখন সলভ করব। তো 79 নম্বর অবজেক্টিভে বলা হয়েছে যে একটি সমান্তরাল সমবায় সংযুক্ত 3 ওহম এবং 2 ওহম কে আমরা একটা অজানা ভোল্টের সাথে সংযুক্ত করব। তার মানে 3 ওহম এবং 2 ওহম কে আমরা অজানা ভোল্টেজের সাথে যুক্ত করব। অজানা ভোল্টেজটা কত, ভি। হ্যাঁ, কিন্তু আই এর মানটা আবার আমরা জানি, আই এর মানটা হচ্ছে 5। তো ফর্মুলা আমরা জানি আই ইজ ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না। তো ভি এর মানটা আমরা জানি না, হ্যাঁ, কিন্তু আর ইকুইভ্যালেন্ট মানটা তো জানি। 3 আর 2 কে প্যারালাল করো, 3 2 গুণ 6 ডিভাইডেড বাই 3 যোগ 2 5, 6 ভাগ 5 করলে কত হয়, 1.2 হয়, তো নিচে হবে 1.2। আবার আই এর মান তো আমাদের দিয়ে দিছে 5 অ্যাম্পিয়ার, তাইলে কোনাকুনি গুণ করো, তাহলে ভি সমান 5 গুণ 1.5, তো 5 12 তো 60, তার মানে 6 ভোল্ট হবে। ভি এর মান যদি 6 ভোল্ট হয়, এখন তো আরামসে আমরা
পরবর্তী কন্ডিশনের জন্য আমরা আই বের করতে পারবো। পরবর্তী কন্ডিশন কি, দুটা সিরিজে রাখলে আই কত হবে, তো একই আই ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান 6 আর আর এর মান কি হবে, দুটা সিরিজ রাখতে বসে 3 2 সিরিজ করলে 5 হয়, তো 6 ভাগ 5 করো 1.2 হবে, সো দ্য আনসার ইজ 1.2। এন্ড দ্য লাস্ট অবজেক্টিভ ইজ একই উপাদানে তৈরি দুইটি রোধ এ ও বি, তাদের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:1 এবং ব্যাসের অনুপাত হচ্ছে 4:1, তাদের রোধের অনুপাত কত হবে। ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ, এখান থেকে আমরা ফর্মুলাটা ডেভেলপ করা ট্রাই করব, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যে আর এর সাথে এল এর সম্পর্কটা কিরকম সমানুপাতিক, তাহলে R1 ডিভাইডেড বাই R2, হ্যাঁ, তো অনুপাত যেহেতু বের করতে বলছে, L1 ডিভাইডেড বাই L2 ইনটু এ যেহেতু নিচে আছে এটা উল্টায় যাবে, A2 ডিভাইডেড বাই A1। এখন A2 আর A1 কে আমরা কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাদের কনভার্ট করতে হবে হচ্ছে গিয়ে ব্যাসের সাথে। তো A2 বাই A1 এর মধ্যে কি আছে পাই আর স্কয়ার, আবার আর এর মধ্যে কি আছে D/2, তার মানে এরিয়া প্রপোর্শনাল টু আর স্কয়ার, হ্যাঁ, আবার আর প্রপোর্শনাল টু ডি, মানে ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ তো প্রপোর্শনাল, তাহলে আমরা এটা বলতে পারি এরিয়া প্রপোর্শনাল টু ডি স্কয়ার, ঠিক আছে। জাস্ট আমরা এরিয়ার জায়গায় ডি স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারবো, তাহলে আমরা কি লিখতে পারবো, D2 ডিভাইডেড বাই D1 এর হোল স্কয়ার। আচ্ছা, এখানে অনুপাতগুলো আমরা এখন রিপ্লেস করে দিব। দেখো দৈর্ঘ্যের অনুপাত 2:1, তার মানে এখানে আমরা বসাই দিই 2:1, আর এটা D2 বাই D1 মানে এটা উল্টা যাবে 4:1, তো উল্টা গিয়ে 1:4 হয়ে যাবে, 1:4। এটা যদি ক্যালকুলেট করি 2 ইন্টু 1/4 16, এটাকে 1/8 বলতে পারি, তাই না। সো R1 ইস টু R2 সমান সমান 1:8 আসতেছে আমার, ঠিক আছে। সো দ্য আনসার ইজ 1:8। এর মাধ্যমে কিন্তু আমাদের সলভ এখানেই শেষ। তো আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো, প্রশ্নগুলা আসলে একটু ঢাবি বা বুয়েট স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বাট তোমাদেরকে এরকম ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে হচ্ছে আনএক্সপেক্টেড কোশ্চেন হলে যাতে তোমরা সলভ করতে পারো। তো আজকের মধ্যে এতটুকুই, আল্লাহ হাফেজ।